নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ধর্ম, যেটা রাজা রামমোহন রায় তৈরি করেছিলেন, সেটা কি হলো ঠিক। 1833 সালে রাজা রামমোহন রায় মারা যান ইংল্যান্ডে। রাজা রামমোহন রায় মারা যাওয়ার পর স্বভাবতই ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজের যে আন্দোলন, ব্রাহ্ম আন্দোলন ভাটা পড়ে। ব্রাহ্ম সমাজের যে কি হবে সেটা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন, ভাবেন যে ব্রাহ্ম ধর্ম চিরতরে উঠে যাবে। এই সময় দ্বারকানাথ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম সমাজের দায়িত্ব নেওয়ার পর ব্রাহ্ম সমাজ আবার খানিকটা প্রাণ ফিরে পায়। তিনি ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ধর্মকে টিকিয়ে রাখার জন্য ফান্ড তৈরি করেন। তিনি একটি কাগজ প্রকাশ করেন, একটি নতুন করে একটি সভা তৈরি করেন, যেখানে শুধু ব্রাহ্ম ব্যাপারটা প্রচার করার জন্য একটা সভা। এই সভার নাম ছিল তত্ত্ববোধিনী সভা। পত্রিকার কাগজের নাম ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। এগুলো প্রকাশ করেন তিনি। সভাতে, তত্ত্ববোধিনী সভাতেও আলোচনা হবে ব্রাহ্ম ধর্ম নিয়ে, অন্যকে আহ্বান করা হবে ব্রাহ্ম ধর্মের দিকে, এবং তত্ত্ববোধিনী যে পত্রিকা তাতেও ব্রাহ্ম ধর্ম যে ভালো অন্য ধর্মের থেকে সেটাও প্রচার করা হবে। এইভাবে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম প্রচারের জন্য চেষ্টা করেন। তো এই সময় কতগুলো ঘটনা ঘটে যায়। কি ঘটনা ঘটে? ব্রাহ্ম যে ধর্ম তার 90% তৈরি হয়েছিল হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ বেদকে কেন্দ্র করে। তো 1840-এর পর 40 থেকে 47 এই সময়ের মধ্যে ব্রাহ্মরা, যত ব্রাহ্ম আছে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে, তারা মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছয়, বেদ আর অভ্রান্ত নয়, মানে বেদকে অভ্রান্ত বলে মনে করার আর কোনো কারণ নেই। তাদের বক্তব্য, এইটা না করলে ব্রাহ্মদের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে, কারণ খ্রিস্টানরা নাকি এইগুলোকে ধরে খুব ব্রাহ্ম ধর্মটাকে আক্রমণ করার চেষ্টা করছে। তাই হলো। একই সঙ্গে ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল হিন্দু ধর্ম বা হিন্দু সমাজের বিরোধিতাকে কেন্দ্র করে। সেই বিরোধিতাকে কেন্দ্র করে তৈরি হয়ে দেখা গেল হিন্দু সমাজের মতোই রয়েছে ব্রাহ্ম ধর্মটা। অর্থাৎ হিন্দুদের মধ্যে যা যা আছে শৈশবতা বাদ দিয়ে বাকি সবই মোটামুটি ব্রাহ্মদের মধ্যে রয়েছে। সুতরাং সেখান থেকে বেরোতে হবে। আসলে মুশকিল ব্যাপারটা হচ্ছে, রাজা রামমোহন রায় যখন ব্রাহ্ম সমাজ তৈরি করেন, তখনই তার মধ্যে বিরুদ্ধ মেজাজ ছিল। রাজা রামমোহন রায়ের প্রবল ব্যক্তিত্বের জন্য সেটা প্রকাশ পায়নি। যেমন রাজা রামমোহন রায় যতখানি হিন্দু বিরোধী ছিলেন, যতখানি হিন্দুদের মূর্তি পুজো বা হিন্দু আচার আচরণগুলোর বিরোধী ছিলেন, ততখানি বিরোধী রাজা রামমোহন রায়ের বন্ধু দ্বারকানাথ ঠাকুর ছিল না। দ্বারকানাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা, দ্বারকানাথ ঠাকুর ততটা ছিল না। রাজা রামমোহন রায় প্রার্থনার সময় ঝলমলে ঝকঝকে পোশাক পরে সেখানে যেতেন। তিনি বলতেন, পরমেশ্বরের প্রার্থনায় পরমেশ্বরের সামনে ঝকঝকে পোশাকে যাওয়া উচিত। উল্টো দিকে তার বন্ধু দ্বারকানাথ ঠাকুর ধুতি পাঞ্জাবি পরেই ওইখানে হাজির হতেন। বলতেন যে পরমেশ্বর যেহেতু সবার, তাই সাধারণ পোশাক পরে গেলেও পরমেশ্বরের কোনো রাগ হবে না, পরমেশ্বর খুশিই হবেন। তো বিরুদ্ধ মত সবসময় ছিল ব্রাহ্মদের মধ্যে। একই সঙ্গে রাজা রামমোহন রায়, ওই যে আগেই বললাম, রাজা রামমোহন রায় যত মূর্তি বিদ্যুৎ ছিলেন, দ্বারকানাথ ঠাকুর ততটা ছিলেন না। তার বাড়িতে ওই দুর্গা ঠাকুর, কালী ঠাকুর এসবের পুজো হতো। তো এই যে বিরুদ্ধ জিনিসটা ছিল, এইটাই দেবেন্দ্রনাথ ঠাকুরের সময় এসে আরেকটু অন্যরকম ভাবে জিনিসটা বেরোলো। আর রাজা রামমোহন রায় যে ডক্ট্রিন, ধর্মীয় যে প্রথা তৈরি করেছিলেন ব্রাহ্মদের, তার মধ্যে তিনি যাবতীয় যে জিনিস হিন্দু ধর্ম থেকে নিজেকে তফাৎ করার মতো করে সেগুলো রেখেছিলেন। দেখা গেল একমাত্র সৈদাবতা বাদ দিয়ে বাকি সব জিনিস, যেটা একটু আগে বললাম, সেই জিনিসগুলো এতে রয়েছে। দেবেন্দ্রনাথ ঠাকুর এইগুলোকে রোধ করার জন্য চেষ্টা করলেন। এখন রোধ করার জন্য তো চেষ্টা করলেন, কিন্তু তার এই কাজ তিনি ব্রাহ্মদের মধ্যেই আটকে রাখতে চেয়েছিলেন। অর্থাৎ যা কিছু গোলমাল, যা আছে সেটা ব্রাহ্মদের মধ্যে, সংস্কার প্রক্রিয়া শুরু হলে ব্রাহ্মদের মধ্যে হবে। কিন্তু তার গোষ্ঠীটি কেশবচন্দ্র সেনের মতো ব্যক্তি ছিলেন। তিনি চেয়েছিলেন না, এই যে সংস্কার প্রক্রিয়া যেটা ব্রাহ্মদের মধ্যে, এটা ছড়িয়ে দিতে হবে হিন্দু সমাজের মধ্যে।
দেবেন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে ব্রাহ্ম যে মতামত, এই মতামত শুধুমাত্র ব্রাহ্মদের জন্যেই। কেশবচন্দ্র সেন মনে করতেন ব্রাহ্ম যে মতামত, এই মতামত মতামত ব্রাহ্মদের জন্য না, এটা হিন্দুদের জন্য। অর্থাৎ হিন্দু ধর্মের একটা উন্নত রূপ হচ্ছে ব্রাহ্ম ধর্ম। ওই জন্য কেশবচন্দ্র সেনকে অনেক সময়ই হিন্দু সংস্কারক বলে ধরা হয়, রাজা রামমোহন রায়ের মতো করি। তো কেশবচন্দ্র সেনের মতামত ছিল সংস্কার প্রক্রিয়া যেটা ব্রাহ্মদের মধ্যে শুরু হওয়ার কথা, সেটা হিন্দুদের মধ্যে শুরু করতে হবে। জাতিভেদ প্রথা যেটা হিন্দুদের মধ্যে আছে, সেটা ব্রাহ্মদের মধ্যেও ছিল। ব্রাহ্মদের মধ্যে জাতিভেদ প্রথা তোলার ব্যাপার আসছে, কেশবচন্দ্র সেনের বক্তব্য হিন্দুদের মধ্যে। এই নিয়ে তর্ক বিতর্ক হতে হতেই কেশবচন্দ্র সেন পুরনো যে আদি ব্রাহ্ম সমাজ যেটা, সেটা ছেড়ে, ব্রাহ্ম সমাজ ছেড়ে তিনি বেরিয়ে আসেন। তিনি বেরিয়ে আসার পর তার যে ধর্ম, তার যে ব্রাহ্ম ধর্ম, তার নাম হয় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আর কিছুই নয়। দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিরোধ করে যে ব্রাহ্ম সমাজ তৈরি হলো, সেই নতুন ব্রাহ্ম সমাজে দেখা গেল হিন্দু ধর্মের মতো ব্যাপার স্যাপার চলে এসেছে। অর্থাৎ ব্রাহ্ম সমাজে অবতার তত্ত্ব ছিল নিন্দিত। কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম সমাজ, তাতে অবতার তত্ত্ব চলে এলো। রাম, কৃষ্ণ, যীশু খ্রিস্ট এদেরকে অবতার বলে মনে করা শুরু হলো এই এতে। একই সঙ্গে একটা করুণাঘন পরিবেশ, অনেকটা সেই ভক্তিবাদী আন্দোলনের যে ধারা, সেটাও এদের মধ্যে রাখা হলো এই কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম ধর্ম তার মধ্যে। এবং কেশবচন্দ্র সেন এই আলাদা হওয়ার পর তিনি ব্রাহ্ম ধর্মকে গোটা ভারত জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিলেন। বহু জায়গায় গেলেন, ভাষণ দিলেন, হ্যাঁ, বহু লোক তার পক্ষে এলো। এরকমভাবে তিনি ব্রাহ্ম সমাজটাকে বিস্তার ঘটানোর চেষ্টা করলেন। তাহলে কি দাঁড়ালো, যে আগের যে ব্রাহ্ম সমাজ, সেটার নাম হলো তখন পুরাতন ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে যে ব্রাহ্ম সমাজ তৈরি হলো, সেটার নাম হলো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের এইসব কাজকর্মের মধ্যেই আবার নতুন করে একটা ভাগের ব্যাপার এলো। কিরম ভাবে? কেশবচন্দ্র সেন চারদিকে যখন প্রচার টোচার করছেন, যখন তার ব্রাহ্ম সমাজের যে দাবি দাওয়া, এগুলো যখন খুব উচ্চ গলায় বলছেন, যখন হিন্দুরাও প্রভাবিত হচ্ছে, সরকার যখন তার প্রভাবে পড়ে আইন সংশোধন করছে, হিন্দু মানে সিভিল ম্যারেজ অ্যাক্ট পাস করাচ্ছে, যে ম্যারেজ অ্যাক্টের মধ্যে অসবর্ণ বিবাহ, অর্থাৎ ভিন্ন ধর্মের বিবাহ বা ভিন্ন জাতিতে বিবাহ, একই সঙ্গে বিধবা বিবাহ, এগুলো স্বীকৃত হচ্ছে, বহু বিবাহ নিষিদ্ধ হচ্ছে, বাল্য বিবাহ নিষিদ্ধ হচ্ছে। এই জিনিসগুলো যখন রয়েছে, এই আইনকে সেকালে বলা হতো ৩ আইন পাস হচ্ছে, তখন কেশবচন্দ্র সেন একটা হঠাৎ করে ভুল কাজ করে বসেন। মানে ভুল কাজ মানে ব্রাহ্ম ধর্ম বা ব্রাহ্ম মতামতের সঙ্গে যেটা সাংঘর্ষিক। কি তিনি করেন? তিনি তার মেয়ে সুনীতির বিয়ে ঠিক করেন কোচবিহারের রাজকুমার নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে। যখন এই বিয়ে ঠিক হচ্ছে, সেটা দুদিক থেকে ছিল মানে ব্রাহ্ম মতামতের বিরোধী। এক, ব্রাহ্মদের বিয়ে কখনো হিন্দুদের সঙ্গে হতে পারেনি, মানে হিন্দু ধর্মের বিরোধিতা করে ব্রাহ্ম ধর্ম তৈরি হয়েছে, এটা একদল মনে করে। এর থেকেও বড় কারণ, যে ৩ আইন পাস হয়েছিল, সেখানে নাবালিকার বিয়ে দেওয়াটা ছিল নিষিদ্ধ। কিন্তু কেশবচন্দ্র সেন সম্ভবত, বা নিশ্চিত করে বলা যায়, কেশবচন্দ্র সেন মেয়ের সুখী সংসারের আশায় রাজ পরিবারের মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। কেশবচন্দ্র সেন নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে বিয়ে ঠিক করেন তিনি, যেখানে নৃপেন্দ্র নারায়ণ হিন্দু এবং কেশবচন্দ্র সেন হচ্ছেন ব্রাহ্ম। তো বিয়ের দিন একটি ঘটনা ঘটে। বিয়ের দিন কি ঘটে? বিয়ের দিন দেখা যায় যে নৃপেন্দ্র নারায়ণকে কেশবচন্দ্র বলেন যে তোমাকে আগে স্বীকার করতে হবে ঈশ্বর এক, এবং তুমি প্রতিশ্রুতি দাও যে আর আমার মেয়ে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করবে না। ওই অনেকটা জয় শ্রীরাম বলানোর মতোই। নৃপেন্দ্র নারায়ণ রাজি হয়ে যান, বলেন হ্যাঁ ঈশ্বর এক, এবং আমি আর দ্বিতীয় বিয়ে করব না। তো মিটে গেল জিনিসটা। কিন্তু রাত্রেবেলা বিয়ের সময়, বিয়ের যখন লগ্ন, সেই সময় গোলমাল আবার বাঁধলো। কি গোলমাল বাঁধলো না, রাজমাতা অর্থাৎ নৃপেন্দ্র নারায়ণের মা বললেন যে বিয়ে দিতে হবে হিন্দু মতে।
যখন বাকি ব্রাহ্মদের আত্মীয় ব্রাহ্মই হবে, ব্রাহ্মরা বললো কিনা না ব্রাহ্ম মতে বিয়ে হবে, এই নিয়ে বিয়ে প্রায় ভেস্তে যাওয়ার মুখোমুখি হলো। বিয়ে প্রায় ভেস্তেই যায়। তো কোচবিহার অনেক দূর কোচবিহারের রাজকুমার চলে যাবে কেন, ভোরের দিক করে ঠিক হলো যে বিয়ে হবে, হিন্দু মতেই হবে। কেশবচন্দ্র সেন এলেন, নম করে বিয়েও হয়ে গেল। বিয়ের পর সুনীল চলে গেল রাজপরিবারে। এই বিয়েটাকে কেন্দ্র করে আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রীর মতো মানুষেরা ব্রাহ্ম সমাজ ভেঙে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তারা গঠন করলেন একটি নতুন ব্রাহ্ম সমাজ। সেই সমাজের নাম হলো সাধারণ ব্রাহ্ম সমাজ। এই সাধারণ ব্রাহ্ম সমাজের যে মতামত, সেই মতামতগুলো অনেকটাই হচ্ছে পুরনো যে ব্রাহ্ম সমাজ তার মতোই। আচ্ছা, কেশবচন্দ্র সেন এই বিয়েটা দেওয়ার পর হলেন কি, তার যে গোষ্ঠী অর্থাৎ ভারতবর্ষীয় ব্রাহ্ম সম্প্রদায় বা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, সেটার জন্য তিনি আরো নতুন আইন টাইন করে নতুন পথ তৈরি করে বই টই করলেন এবং তার ধর্মের নাম দিলেন নববিধান। কালের নিয়ম এই নববিধান হারিয়ে গেল, নববিধানের অস্তিত্ব নেই। সাধারণ ব্রাহ্ম সমাজ এবং আদি ব্রাহ্ম সমাজ বলা যেতে পারে টিকে আছে হয়তো। তবে বিংশ শতাব্দীতে এসে ব্রাহ্মদের যাবতীয় জিনিসই হিন্দুরা আত্মীকরণ করতে শুরু করে, ফলে ব্রাহ্ম আন্দোলনের গুরুত্ব নষ্ট হয়ে যায়। এরপরও ব্রাহ্ম আছে, ব্রাহ্ম কলকাতাতে আছে, ব্রাহ্ম দিল্লিতে আছে, ব্রাহ্ম আমেরিকাতেও আছে, ব্রাহ্ম বাংলাদেশেও আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় উলুবেড়িতেও ব্রাহ্ম আছে, এরকম বিভিন্ন জায়গাতে ব্রাহ্ম আছে। কিন্তু ব্রাহ্ম ধর্ম যে মেজাজ নিয়ে, যে আদর্শ নিয়ে ব্রাহ্ম ধর্ম তৈরি হয়েছিল, সেই আদর্শ হয়তো বা এখন আর সেভাবে পালিত হয়নি। রাজা রামমোহন রায় ছিলেন আন্তর্জাতিক মানের মানুষ। রাজা রামমোহন রায় চাননি তার ধর্মমত ওই ক্ষুদ্র গণ্ডির মধ্যে আটকে থাকুক, সেই জন্যে তিনি চেয়েছিলেন ব্রাহ্ম সমাজের মধ্যে ইংরেজও আসুক। কিন্তু পরবর্তীকালে দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর এরা চেয়েছিলেন ব্রাহ্ম ধর্মটা ইংরেজ না, এই বাঙালি টাঙালি এদের মধ্যেই আটকে থাকুক, এদের মধ্যেই থাকুক। অর্থাৎ ইংরেজ যদি ব্রাহ্ম হতে যায় তাকে বাংলা শিখতে হবে, বাঙালিয়ানার মধ্যে যেতে হবে। তো ব্রাহ্ম ধর্ম এইভাবে ব্রাহ্ম আন্দোলন বা ব্রাহ্ম ধর্ম যেটা বলা যায়, ব্রাহ্ম আন্দোলন গুটিয়ে গেল, কিন্তু ব্রাহ্ম ধর্ম ওইভাবে টিকে রইল। প্রধান ধর্মের জায়গাতে যেতে পারল না, হিন্দু ধর্মই প্রধান ধর্ম। যদিও গোঁড়া ব্রাহ্ম বলে, তারা ব্রাহ্ম, তারা হিন্দু নয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। কাল আসবো নতুন ভিডিও নিয়ে।